তোকে বকেছে? হ্যাঁ আপা, অনেক বকেছে, গালি দিয়েছে। আর কিছু বলার আগেই পৌষ ফুসফুস করতে করতে এগিয়ে আসতে নেয় মিনুর দিকে। তৌসিফ বোঝে কেলেঙ্কারি ঘটে যাবে যে কোনো সময়। তাড়াতাড়ি পেছন থেকে পৌষের পেট জড়িয়ে ধরে ও। তবে বিশেষ লাভ হলো না। পৌষ রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠল। মিথ্যুক মিথ্যা বলে। কখন গালি দিয়েছি তোকে? শালি এদিকে আয়, দেখ তোকে কি করি। তোর মুখ খামচে দিব একদম। ওই বান্দরের মতো চুল একদম টেনে উপড়ে ফেলবো। চিনিস আমাকে? তোর 14 গোষ্ঠীকে ঘোল খাইয়ে ছাড়বে। সোহা হা করে তাকিয়ে রইল। তৌসিফ পৌষকে দুই হাতে নিজের সাথে মিশিয়ে উঁচু করে নিল কিছুটা। পৌষের পিঠটা এখন ওর বুকে ঠেকলো। ওভাবেই ওকে নিয়ে রুমে এসে পা দিয়ে দরজা লাগিয়ে দিল তৌসিফ। সমান তালে হাত পা ছুটছে পৌষ। তৌসিফ না পেরে ওকে বিছানায় শুইয়ে দিল। নিজে ওর পাশে শুয়ে ওর দুটো হাত শক্ত করে নিজের হাতে ধরে নরম স্বরে বলল, এমন করছো কেন পৌষরাজ? কি করেছে মিনু? রাগে কাঁপতে কাঁপতে পৌষ বলল, সকালে আমাকে দেখে হাসছিল, কিছুই বলিনি। সকালে আমাকে দেখে হাসছিল, কিছুই বলিনি। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে ঘুরঘুর করতে করতে কাকে জানি বলছিল যে নতুন মানুষের সুখ নেই, সকালে গোসল করে না। ও যে আমাকে বলছিল তা আমি বুঝিনি। ওর ওই চাপা ভেঙে দিব আমি। কত সাহস! আগেও এমন করেছে, কিছুই বলিনি। কাজের মেয়ে এত উড়াউড়ি কিসের? পৌষকে অবাক করে দিয়ে ওর দুই গালে হাত রাখলো তৌসিফ। ঠিক তৃতীয় দিনের ন্যায় ওর গালে আদর দিতে লাগলো। পৌষ যদিও প্রশ্রয় দিল না, ছটকা মেরে হাত ছড়িয়ে দিয়ে বলল, রাতে মন ভরেনি না? আচ্ছা, রাতে কেন যেতে হবে? এক্ষুনি যান না, কে আটকালো? আমি রাতে গেলে যা করেন দিনের আলোয় করতে ভয়। আচমকা তৌসিফের থাবার শিকার হলো পৌষ। ওর তোতা পাখির ন্যায় মুখটা বন্ধ হয়ে গেল। তৌসিফের প্রচন্ড রাগ হলো, তবে ও দমন করলো। পৌষের কপালে কপাল ঠেকিয়ে ফিস ফিস করে বলল, যা ভাবছো ভুল। আর কি শুনতে চাও? মানুষের কথা মিথ্যা না। শোনা কথায় কান দিও না। চোখে দেখা মিথ্যা নয়। মাঝে মধ্যে হয়। সোহা কাজের মেয়ে, এত কিসের ক্ষমতা ওর? কেন এত নাক গলায় সব কিছুতে? কেন? এসবে মাথায় ঘামিও না পৌষরাজ। 100 বার ঘামাবো। পৌষরাজ! টেনে টেনে পৌষের নাম নিয়ে মুখটা নামিয়ে ওর থুতনিতে চুমু খেলো তৌসিফ। ঝনঝন করে উঠলো পৌষের দেহটা। এই লোকটার এই ছোঁয়া ওর একদম সহ্য হয় না। তৌসিফ নিজেই সরে গেল বটে, ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি আসলে বেরোবো একসাথে। কথা বুঝি শোনে পৌষ। তরতর করে বেরিয়ে গেল রুম থেকে। বের হতে হতেই দেখা মিলল সোহার। পৌষ একটা মুখ ঝামটা দিয়ে সোজা কিচেনে ঢুকলো। বুয়া তখন পরোটা বেলছেন। পৌষ নিজেই পরোটা ফ্রাইং প্যানে দিয়ে বলল, ঘি কোথায়? বুয়া যেন ভূত দেখার মতো চমকালেন। কখনো মালিকরা রান্নাঘরে পা রাখে না, চমকানোটা বড়ই স্বাভাবিক। বুয়া কিছুটা দুধ নাড়লো গলায় বলল, কেন? আমি করতে পারি তো। আপনার মামার কাঁথা পুরি আমি। বুয়াদের যেন ঘাম ছুটে গেল। চাকরিটা বুঝি ছুটে যাবে তাহলে। পৌষ তাগাদা দিতেই কিশোরী মেয়েটা ঘিয়ের বয়ামটা বের করে দিল। চামচ ভরে ভরে ঘি দিয়ে পরোটা ভাজছে পৌষ। মুহূর্তেই যেন ঘ্রাণে মৌ মৌ করে উঠলো পুরো রান্নাঘর সহ পুরোটা ড্রয়িং রুম। বুয়াদের সাথে অতি সহজ গলায় কথা চালালো পৌষরাত। বেচারীরা ভয় পাচ্ছে, তা তাদের চেহারায় বেশ স্পষ্ট। তাদের এত আতঙ্ক বুঝে আসলো না পৌষের। মেজাজও কিছুটা ফুরফুরা হলো। তবে সেই ফুরফুরা মেজাজটাকে ঝুরঝুরা করতে হাজির হলো সোহা। এসেই নাক চেপে ধরে বলে উঠল, এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার কেউ খায় এখানে? এখন খাবে। পৌষ তীক্ষ্ণ গলায় বলল। সোহা সরল চোখে তাকিয়ে বলল, এসব এখানে খাওয়া হয় না। বললাম তো এখন খাবে। আনহেলদি খাবার তুমি খাবে, খাও। বাকিদের জোর করছো কেন? পৌষ দাঁত কটমটালো, চোখ রাঙিয়ে তাকালো এহেন ভাবে যেন সোহা সহ ওরও মাথা ফাটিয়ে দেবে। সোহা এতটুকু মেয়ের এইরূপ চাহনি দেখে চমকালো, ফরকালো বেশ। পৌষ দাঁত চেপে বলল, কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকার চেষ্টা করবেন। আমার উপর কথা বলবেন না। আমার যা মন চাইবে রান্না করব, মন চাইলে থাকবেন, না হয় অন্য কোথাও চাকরি দেখুন। এই বাড়িতে কাজ করতে হবে না। এমনিতে গতকাল রেস্ট নিয়েছেন, কিছু বলিনি। আজ থেকে কাজে হাত লাগান। যত কাজ শরীর তত চাঙ্গা। আর একটা কথা,
ওই রং ঢঙের নাইটি পরে সকাল সকাল রুম থেকে বের হবেন না, কুরুচিপূর্ণ লাগে। সোহা এতটাই শক্ত হলো যে বাক্য হারিয়ে ফেললো। কোনো কিছু বলার মতো খুঁজে পেল না সে। ওখানে ঠায় দাঁড়িয়ে থাকতেই পৌষ এবার যথেষ্ট উঁচু গলায় বলল, কি হলো, বের হন। সোহা বের হলো ঠিকই, তবে নিজের রুমে ঢুকলো না। ও সোজা ঢুকলো তৌসিফের রুমে। তৌসিফ মাত্রই তখন বের হচ্ছিল। সোহাকে দেখে দাঁড়ালো সে, বিরক্ত গলায় বলল, রাতে না কথা হলো, এখানে কি করছো? সোহার চোখ ভর্তি পানি। তৌসিফের দিকে তাকালো ও। তৌসিফের চোখে পানি দেখেও তেমন কিছু বলল না। বের হতে নিলেই সোহা বলল, আপনার এই বউ আমাকে পদে পদে অপমান করে যাচ্ছে। আমি নাকি কাজের বুয়া, আমাকে বলছে কাজে করতে। আমার পোশাক নিয়েও কথা বলেছে, এমনকি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। তৌসিফের গলা বড্ডই শান্ত শোনালো। অভিযোগ করার সুযোগ দিচ্ছ কেন? আপনি গো নাও সোহা। সোহা 2 পা এগিয়ে আসলো। তৌসিফ ওকে সাইড কেটে বেরিয়ে এলো। সোহার চোখ দিয়ে পানির বিন্দু কণা গড়িয়ে গেল। আঙুলের সাহায্যে তা মুছে ফেললো সোহা। মিনমিনে কণ্ঠে বলল, এই 2 পয়সার মেয়েকে আমি দেখে নিব। তৌসিফ রুম থেকে বেরোতেই ঘ্রাণে ওর পেট ভরে গেল যেন। একবার উঁচু গলায় ডাক দিয়ে বলল, পৌষরাত। পৌষ অবশ্য উত্তর দিল না। খানিক পর প্লেট হাতে নিয়ে এগিয়ে এলো। পৌষের নাকটা ঘামা ঘামা। মেয়েটা রান্নাঘরে গিয়ে ঘেমে উঠেছে। ওকে কিছু বলার সুযোগ না দিয়েই তৌসিফ ডাক দিল বুয়াকে। ভয়ে ভয়ে বুয়া ছুটে আসতেই তৌসিফ ধমকে উঠল, তুমি থাকতে পৌষরাত কেন কিচেনে বুয়া? এত টাকা বেতন দিচ্ছি কেন? যদি আমার বউই রান্না করে তো তোমরা কি করো? তৌসিফের ধমক খেয়ে বুয়া মাথাটা নামিয়ে নিতে না দিতেই ফোঁস ফোঁস করে উঠল, যেন সর্বদাই সে প্রস্তুত লড়াই করার জন্য। কি সমস্যা আপনার? ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি একবারও বলেছি উনি আমাকে ওখানে যেতে বলেছে। যাকে ধমকানোর তাকে তো টু শব্দ বলেন না। দুর্বলের প্রতি অবিচার করে যাবেন আপনি। কাঠখোট্টা গলায় কথাগুলো বলে হাতে থাকা কাচের প্লেটটা সজোরে টেবিলে রেখে পৌষ রুমে চলে গেল। তৌসিফ দেখলো সেখানে গরম গরম পরোটা রাখা। ঘ্রাণেই লোভ জেগে উঠলো ওর। তবে চাইলেও খেতে পারলো না তৌসিফ। বউ রেগে আছে বলে কথা। উঠে রুমে যেতেই দেখলো পৌষ ব্যাগ গোছাচ্ছে। তৌসিফ ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো খাবে। খাবো না। পৌষরাত। পৌষ ঘুরে দাঁড়ালো, দাঁত খিটমিট করে বলল, কি পৌষরাত সারাদিন? রাত হলে তো ওই ছেলের কথাই মনে পড়ে আপনার। যান ওর কাছে। কি মনে করেছেন দেখিনি? একটু আগেও যে আমার নামে বিচার দিতে এসেছিল, একটা কাজের মেয়ে হয়ে মালিকের বেডরুমে যখন তখন ঢুকে যায়। এর মানে কি? নোংরা মতো মানুষ ঘরের বাইরে করে, অথচ এই প্রথম দেখলাম মানুষ ঘরের মধ্যে দিন দাহারে রাতের অন্ধকারে নিজ ঘরের নোংরামি করে। তৌসিফ বরাবরই রাগ সামাল দিতে ব্যর্থ হয়েছে। পৌষের মুখটা আচমকা চেপে ধরে বলল, বেশি বলছো। পৌষ নিজেকে ছাড়াতে চাইলো। বরাবরই ছটফট করা ওর স্বভাবের মধ্যেই পড়ে। এবারও ব্যতিক্রম ঘটলো না। তৌসিফের হাসি পেল বড্ড নিজের উপর। পৌষের মুখটা আলতো করে ধরলো এবারে। 2 গালে হাত রেখে বলল, তুমি আমাকে কতটা রাগিয়ে দাও হানি। পৌষ তাচ্ছিল্য করে বলল, কাপুরুষের মতো রাগ হলে বউকে সিগারেটের ছ্যাঁকা দেবেন, সমস্যা তো নেই। সেদিন দোষটা কার ছিল? পৌষের ঠোঁটে তাচ্ছিল্যের গাঢ় হাসি দেখা গেল। তৌসিফ চটজলদি ওর হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, আজ পর্যন্ত এই তৌসিফ তালুকদার এতটা অপমানিত হয়নি যতটা তুমি করছো। রোজ করছো, এখনো বুয়াদের সামনে করলে। কিন্তু আমি রাগ করছি না। ওমা, সে কেন? কোথায় আপনার সিগারেট? দিন, লাইটার জ্বালিয়ে দিই। আমাকে ছ্যাঁকা দিন। পৌষর তো শরীর মাংসে গড়া না, আমার কোনো ব্যথা লাগে না। বলেই তৌসিফের পকেটে হাত দিল সিগারেটের খোঁজে। তৌসিফ ওর হাত দুটো ধরে থামালো। গাঢ় কণ্ঠে বলল, আর হবে না। আপনি না সকালে বললেন আমি যা ভাবি তা ভুল? তাহলে আমাকে বিশ্বাস করাতে সোহার মিনুকে বাসা থেকে বের করে দিন। তৌসিফ কথা বলল না। একটু সময় নিয়ে বলল, আমি ওয়াদাবদ্ধ পৌষরাত। পৌষ নিজের হাত ছাড়িয়ে নিল। তৌসিফকে ধাক্কা দিয়ে বলল,
আপনি যে একটা বুদবুইত শয়তান তা আমি আগেই জানি। হোয়াট? এসব কেমন শব্দ পৌষরাত? বুদবুইদ্যা মানে আপনি, যার ভেতরে ভেতরে রগে রগে শয়তানি, মেয়ে বাজলোক, ওই হচ্ছে বড় খারাপ। শালিকে ধরে টাকলা বানিয়ে দিতে মন চায়, চুলে ফ্লিপ মারে আবার আমার সামনে। তৌসিফের মুখটা নিজের হাতে তালু দিয়ে চেপে ধরে, ফিসফিস করে বলে, এসব গালি কে শেখায় তোমাকে? হোয়াট ইজ দিস পৌষরাত? তুমি গালি দাও কেন? পৌষ নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে বলল, ও ওই আকাম কুকাম করবে তা দোষ না, পৌষ গালি দিলে দোষ। এখন ওর সামনে গিয়ে গালি দিব। বলেই বের হতে নিল পৌষ। তৌসিফ ক্লান্ত হলো। সকাল থেকে এই মেয়ে আজ বেশ জোশে আছে। কোন দুঃখে যে গত রাতে ওই রুমে গেল তৌসিফ, নিজের কপালটা নিজেরই দেয়ালে ঠুকতে মন চাইছে এখন। পৌষকে বহু কষ্টে আটকে শান্ত স্বরে বলল। পৌষ থামলো বটে। টেবিলে খেতে বসতেই পৌষ তৌসিফের প্লেটে বড ভুনা আর গরম ঘিয়ে ভাজা পরোটা তুলে দিতেই সোহা বলল, এসব খেয়ে পরে পেটের সমস্যা হবে, আনহেলদি খাবার। পৌষ রসিয়ে বলল, ওরে সোনা, তোমার এই আউলা প্রেমের বাউলা বাতাস অন্য ব্যাটারে করো, যাও। এই ব্যাটাকে বাতাস করার জন্য আমি আসছি। তৌসিফ শুনেও শুনল না কিছু। এই গরম পরোটা আর বড ভুনা আজ বহু বছর পর খেলো। আগে মা খাওয়াতো। 3 ভাই বোন একসাথে গোল হয়ে বসে খেত ওরা। এখন আর খাওয়া হয় না। কুরবানিতে এত এত কুরবানি করার পরেও বট খাওয়া হতো না, বুয়ারাই খায়। আজ খেয়ে অনেক ভালো লাগা কাজ করলো। একসাথে 5টা পরোটা খেয়ে তৃপ্তি ঠেকুর তুললো তৌসিফ। পৌষ এখনো একটাই শেষ করে উঠতে পারলো না। তৌসিফ ভাবলো এই মেয়ে তো ততটা খায়ও না, অথচ তেজ দেখো, যেন সবাইকে চিড়ে ফেলবে। পারলে কখন জানি তৌসিফকে খেয়ে ফেলে। আকাশ পাতাল ধ্যান ধরে ভাবছে পৌষ। মাথায় ওর যে কিরেটা উঠেছে তা এত সহজে শান্ত হবার নয়। তৌসিফ মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে, মাঝে মধ্যে ফাঁক ফোকর দিয়ে পৌষকে দেখেও নিচ্ছে। মেয়েটা এত উতলা হয়ে থাকে যা বলার বাইরে। বাসা থেকে বের হওয়ার সময় সোহা শুধু তৌসিফকে লোফার বের করে দিয়েছিল। ব্যাস, এই মেয়ে কাণ্ড ঘটিয়ে এলো। অগত্যা পৌষে দেওয়া ভেলভেটে লোফার পরলো তৌসিফ। এতে অবশ্য পৌষ শান্ত আছে কিছুটা। আচমকা পৌষ সিটি বাজাতেই তৌসিফ ওর দিকে ফিরে তাকালো, ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি গাড়ি থামান। হানি, লেট হচ্ছে। তাতে আমার কি? ফোঁস করে শ্বাস ফেললো তৌসিফ। গাড়িটা থামাতেই জানলা খুললো পৌষ। পাশে পোড়া ভুট্টা বিক্রি করছে। পৌষ জোরে হাঁক ছেড়ে ডাকলো, ওই ভুট্টাওয়ালা মামা, একটু ভুট্টা দিন। লোকটা ভুট্টা এনে দিতেই পৌষ 20 টাকা দিল। যদিও তৌসিফ দিতে চাইলো টাকা, কিন্তু পৌষ মুখ ঝামটা দিয়ে নিজেই টাকা দিল। লোকটা 20 টাকা দেখেই বলল, বুটটা 30 টাকা কালাম্মা। পৌষ মুখটা ভেটকি মাছের মতো করে বলল, 30 টাকা? এই ভুট্টা 20 টাকা খেয়ে এলাম আজীবন। আপনার ভুট্টা কি মহাসাগরের নিচে জন্মায় যে 30 টাকা? লোকটা কিছু বলতে চেয়েও যেন মিনমিন করলো। পৌষ ব্যাগ হাতড়ে দেখলো ভাঙতি নেই, তাই বলে উঠল, আপনার খালুজানের কাছে যান, উনি দেবে 10 টাকা। তৌসিফ আহত চোখে তাকালো। 10 টাকা দিয়ে গাড়ি চালাতে চালাতে শুকনো মুখে বলল, আমাকে তোমার খালুজান মনে হয় পৌষরাত? পৌষ জহুরির চোখে তাকালো, পলক ফেললো পিট পিট করে। অতঃপর ভুট্টায় কামড় দিয়ে বলল, ও টক বেশি। তৌসিফ আশাহত হলো। এই মেয়ে কি দিয়ে তৈরি? কোন মাটি? মাটির জাতি বাকি? তৌসিফের জানতে চাইলো মনে। পৌষ হঠাৎ ওর মুখের সামনে ভুট্টা ধরে বলল, নিন, কামড় দিন, পরে আমার পেট ব্যথা করবে। করবে না, নজর দিইনি। বিশ্বাস করি না। সত্যি বলছি। ঋণ রাখে না পৌষ। 10 টাকা আপনার ছিল, তাই 4-5 কামড় খাবেন। তৌসিফ কথা বাড়ালো না। ড্রাইভিং করতে করতে ভুট্টায় কামড় দিল। খেতে খেতে সে পুরোটাই খেয়ে নিল। পৌষ অবশ্য কিছু বলেনি তাতে। শেষে 4-5টা দানা অবশিষ্ট ছিল, যা পৌষ খেলো। তৌসিফের এসব খাওয়া হয় না, সর্বোচ্চ বয়েল কর্ন খাওয়া হয় ওর। এভাবে পোড়া ভুট্টা খাওয়া হয়নি কখনো। পৌষ হয়তো বুঝলো, তাই কিছু বললো না ওকে। ভার্সিটিতে নামিয়ে দিয়েই তৌসিফ বলল, আমি নিতে আসবো আজ। কোন দুঃখে? এত ঝগড়া পারো তুমি? এদিক দিয়েই বাসায় যাব, তাই বললাম।
আচ্ছা, আমি গেলাম তাহলে। বলেই অপেক্ষা করলো না পৌষ, গেট পেরিয়ে ভিতরে চলে গেল। দীর্ঘ 1 মাস পর শ্বশুরবাড়িতে এসেছে হেমন্ত। এতদিকের ঝামেলা পোহাতে পোহাতে এদিকে পা রাখার সময়ই হয়নি। শ্রেয়া অবশ্য বুঝদার মেয়ে, সহজ রাগ করে না। তবে আজকে রেগে আছে কিনা হেমন্ত বুঝতে পারছে না। সাথে ওর কোলে কাঁধে হাত ধরে আর পিছু পিছু কাজিনগুলো এসেছে। তাদের একমাত্র ভাবি শ্রেয়া। ভাবিকে দেখে না আজ মাসখানেক হলো। ইনিমিনি দরজা খুলেই হেমন্তের কোল থেকে নেমে শ্রেয়ার রুমে দৌড় দিল। পিহাও ঢুকলো পিছু পিছু। হেমন্তকে দেখেই ওর শ্বশুর শাশুড়ি তড়িঘড়ি শুরু করলো। হেমন্ত তাদের ব্যস্ত হতে না বলল। পিছনে 2 হাত ভর্তি সদাই নিয়ে ঢুকলো চৈত্র আর জ্যৈষ্ঠ। শ্রেয়ার বাবা এগিয়ে আসতেই দুজনে বিনয়ের সহিত সালাম জানিয়ে বলল, একদম কিচেনে গিয়ে রাখলো সব। হেমন্ত শুধু শাশুড়িকে বলল, মা, ওই ব্যাগটাতে কাঁচা মাছ, ওগুলো ফ্রিজে রেখে দিন, কাটিয়ে এনেছি। ভদ্রমহিলা খুবই সন্তুষ্ট মেয়ের জামাইয়ের উপর। ছেলেটা অনেক বুঝতার। এমন সংসারী ভদ্র নম্র ছেলে আজকাল মেলা মুশকিল। এই যে সে তো মেয়ের জামাই, তার কি দায় ছিল মাছগুলো কাটিয়ে আনায়? তবুও সেই কাজ করবে। বাড়িতে ছেলে না থাকায় যে কাজগুলো করা ঝামেলার, তা সব হেমন্ত করে দেবে। ভদ্রলোকের বয়স হয়েছে, যথাযথ সব কাজ সামাল দিতে সমস্যা হয়। কিন্তু হেমন্তের মতো মেয়ের জামাই থাকাতে সেই কষ্ট লাঘব ঘটেছে। গত সপ্তাহে নিজে আসতে পারেনি বলে মানুষ দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে সে। কোনো দায় ছাড়াই সে এই কাজগুলো করছে। হেমন্তের শাশুড়ি ঠান্ডা শরবত বানিয়ে দিতেই জ্যৈষ্ঠ আর চৈত্র এক চুমুকি শেষ করে সোজা হেঁটে ভাবে রুমে চলে গেল। অসহায় লাচার ভাবে বসে রইল হেমন্ত। বউটাকে সরাসরি দেখা হয় না আজকে 1 মাস হলো। ছুঁয়ে দেখা হয় না। ভাগ্যক্রমে 1-2 চুমুও খাওয়া হচ্ছে না। শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘ আলোচনা চলল তার। মেইন মুদ্রা অবশ্য পৌষরাত। ভদ্র মহিলা এবং ভদ্রলোক যথেষ্ট বুঝতার। সবটা শুনে শুধু বললেন, ওর কপালে সুখ খুবই কম ছিল হেমন্ত। যার মা বাবা নেই, আসলে তারা কোনোদিনই প্রকৃত সুখ পায় না। আমাদের পৌষ হয়তো এখন সুখ পাবে। ও মানিয়ে নিতে পারছে না, অভিমান ধরে বসে আছে। প্রথম দিন যখন দেখলো, আমাকে মুখ ঘুরিয়ে চলে গেল। আমার অনেক আদরের এই রিপনটা, ফার্স্ট কাজিন, মায়া বা টান, যেটাই বলুন না কেন, একটু বেশি। দীর্ঘশ্বাস ফেলে হেমন্ত এদিক ওদিক তাকালো। ওর শাশুড়ি একটু হেসে বলল, রেগে লাল হয়ে আছে, দেখো মানে কি না। কেন যে কথা বোঝে না। এসেছো না তুমি, তোমাকে দেখলেই রাগ পড়ে যাবে। শ্বশুরের মুখ থেকে এহেন কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল হেমন্ত। পুরুষদের এই লজ্জা বড়ই সুন্দর। হেমন্ত উঠে দাঁড়ালো, পা বাড়ালো তার প্রেয়সী রুমে। ঢুকতেই দেখা মিলল খাটে গোল হয়ে বসা শ্রেয়াকে। ঢোলা একটা ফ্রক পরে মাথায় ওড়না দিয়ে আছে মেয়েটা। গালটা ফুলেছে একটু, মোটা হয়েছে অল্প স্বল্প। হেমন্তের খারাপ লাগলো। বউটাকে দেখে না আজ ঠিক গুনে গুনে 27 দিন। মুখের কথা বুঝি এটা? ভিডিও কলে কি মন মানে? ইনি মিনি একদম লেগে ঘেঁষে বসে আছে শ্রেয়ার কাছে। এদের কথাও যেরও সেই পৌষকে ঘিরেই। মন খারাপ করে কথা বলছে শ্রেয়া। হেমন্ত গলা ঠেকালো, শুধালো, বের হয় সবগুলো। সবগুলো দাঁত বের করে হাসলো। এরা জানে হুকুম তারুম করা হেমন্ত ভাই এখন ম্যাও করবে। যদিও তাদের ভাবি অতি নরম মানুষ, তবে কেন জানি হেমন্ত ভাই তাকে আরো নরম মনে করে আগলে রাখে। কিছু পুরুষ হয়ই এমন। এরা হয় অতি যত্নশীল, দায়িত্ববান, নিষ্ঠা পক্ষপাত মুক্ত, একদম হাজবেন্ড মেটেরিয়াল। একে একে সবগুলো হেমন্ত ভাইকে দেখে দাঁত কেলাতে কেলাতে বের হতেই ঝড়ের বেগে দরজা লাগালো হেমন্ত। তার অবশ্য দেরি হলো না। জানালা লাগিয়ে এক হাতে পর্দাও টেনে দিল। শ্রেয়া তখনও খাটে বসা, টলমলে চোখে তাকিয়ে আছে সে। হেমন্তের বুকে ঝড় উঠে গেল মুহূর্তেই। এক লাফে খাটে উঠে শ্রেয়ার কাছে চলে এলো সে। চোখের পানিটুকু পড়ার সুযোগ না দিয়েই 2 চোখ ভরে চুমু খেলো। পরনে থাকা শার্টটা খুলে বুকের মাঝে জড়িয়ে নিল শ্রেয়াকে। শ্রেয়া ফুপিয়ে উঠল। হেমন্ত অস্থির হলো, তার বুকে চিনচিন করছে। রোজ কথা হতো, তবু আজ মনে হচ্ছে জনম বুঝি পেরিয়ে গেল। শ্রেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শ্রেয়, কাঁদে না, কাঁদে না বাবু, প্লিজ কাঁদে না।
নরম মনা শ্রেয়া বড়ই স্বামী সোহাগী। এতগুলো দিন পর তার আগমনে রাগ পুষে রাখতে পারল না সে। দুই হাত মেলে তার পিঠ আঁকড়ে ধরল। হেমন্ত আলগোছে ওর ফ্রকটা খুলে দিল। অতি যত্নে বিছানায় শুইয়ে দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলল,